মেডিকেলে গিয়ে জানলাম ইমন মারা গেছে। তখন আমার আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকলাম, মুছলাম। এফডিসিতে নিয়ে গেল, জানাজা করলো, গোসল করাইলো, গাটা ঢেকে দিল। আমি ক্লান্ত না, আমার দেশবাসী, আমার সন্তানেরা, বিগত দিনে যারা ছিলেন তারা, তাদের সন্তানেরা, এই প্রজন্মের সবাই এখন আমাকে সাহায্য করছে, আমার সাথে আছে। আমার ক্লান্তি কোনো ম্যাটার না। এটা কিন্তু আসলে আশ্চর্য অবাক হচ্ছি আমি। 72 ঘন্টার উপরে হয়ে গেছে আমি ঘুমাই নাই। আপনাদের যখন রাত হয় তখন আমার হয় সকাল, আমার সকাল যখন হয় তখন আপনাদের রাত। অল্টারনেটিভ ভাবে আমরা কথা বলে যাচ্ছি। সারা বিশ্বের কোথায় কোথায় থেকে আমাকে ফোন দিচ্ছেন। সুবহান আল্লাহ, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমার 30 বছরের অপমান আর এখন মনে নাই আমার। 20 তারিখের পরের থেকে মনে হচ্ছে যে আমার ছেলেটা সত্যি নতুন করে 20 তারিখ খুন হলো। এবং সেই শোকটা যখন আমাকে একদম কাহিল করে ফেলে, তখন মনোবল আসে কাজ করার। তো তখন একটা ফোন আসে, একটা ইন্টারভিউ হয়, কেউ কথা বলে, ধারছে কথা বলে যাচ্ছে, এটা আমাকে ইন্সপায়ার করতেছে। এবং সবাই আমার ব্যথাটাকে, আমি একজন মা, এটা কিচ্ছু না। আমার যেমন প্রথম দিন ওর জন্ম হওয়ার পরে বাড়ির সবাই খুশি হয়ে গিয়েছিল যে ফকিরটা এসছে নতুন ভিক্ষা করতে, সেও কিন্তু খুশি হয়েছিল ওর জন্মের দিন। ঠিক 20 তারিখ আবার নতুন করে ইমনের হত্যার খবরটা রটে গেল, ইমনের নতুন করে নিহত ইমনের জন্ম হলো। সেদিন থেকে দেশবাসী, সারা বিশ্ববাসী, আমি চিন্তা করতে পারি নাই যে এত খুশি হয়েছেন, এত নামাজ, এত কালাম আর এত প্রত্যাশা। আজকে একটা ছেলে বলতেছিল অনেকদিন মা ঘুমাচ্ছি না, আমাদের কাজ তো আগাচ্ছে না, কেন কাউকে গ্রেফতার করা হয়েছে এটা জানতে পারছি না। তখন আমি আর কিছু বলার নাই, আমি বললাম ধৈর্য ধরো, 29 বছর ধৈর্য ধরেছি, ওনাদের কাজ করতে দাও। প্রশাসনিক কর্মক্ষেত্রে তাদেরকে একটু জটিলতা থাকতে পারে, তাদের কোনো অসুবিধা থাকতে পারে, সময় লাগতে পারে, আমি তাদের সময় দিচ্ছি। আমি 29 বছর তো সবাইকে সময় দিয়েছি। এখন আমার ছেলে মারা গেছে, মারা গেছে, সে তাকে নিহত করেছে, তাকে খুন করা হয়ে গেছে, আমার আর সময়ের দরকার নাই। এখন যদি আমাকে আমাকে অনেক অনেক দিক থেকে বলা হচ্ছে সাবধান হয়ে চলেন, কোনো কোনো জায়গায় টিভিতে যাওয়ার জন্য বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যেন না, যদি কোনো ক্ষতি হয়। আমার আর বড় ক্ষতি হওয়ার কিছু নাই। আমাকে মেরে ফেললে কোনো অসুবিধা নাই, আমি তো এখন, আমার ছেলেকে খুন করা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে। একটা জজ থেকে, একটা এজলাস থেকে উনি বলেছেন এটা খুন। আর তো কিছু বলা লাগে না, প্রাথমিক বিচার আমি পেয়ে গেছি। এখন জিজ্ঞাসাবাদের মধ্যে আসামিগুলো নির্ধারিত হবে, এইটুকুই তো। আমরা সালমান শাহর কথা বলতে গেলে সবসময় আবেগতাড়িত হয়ে যাই, গোটা বাংলাদেশ। ইভেন আমরাও কথা বলতে গেলে গণমাধ্যম পেশাদারিত্বের বাইরে গিয়েও। এখন আপনার কাছে, আপনি এমন একজন মা যে সন্তানের জন্ম সময়টাও দেখেছেন এবং মৃত্যুর ক্ষণটাও দেখেছেন। এই দুই সময়টাকে আপনি মানে কিভাবে বলবেন, বা কি কিভাবে কি আসলে এটা জিজ্ঞেস করতেও আমাদের কষ্ট হয়। জন্মের কথা বলি, আমার প্রথম বাচ্চা হওয়ার কথা, আমি তখন তো তরুণী, আমি তো বুঝিও না কিছু, প্রথম বাচ্চা, আমার ঘরে মা নাই, আমার ভাই বোন সব ছোট ছোট, ওদের মা ছিলাম আমি। আমার শরীর খারাপ হবে, আমার নানি ছিলেন, আমার নানি মারা গেছেন অনেক আগে। এই নানির ঘরের খালা ছিলেন ছোট, সবচেয়ে ছোট খালা, খুব আদর করতো আমাকে। ইমনের খুব তার প্রাণ ছিল। পরশু 20 তারিখ ইমনের রায় হলো পজিটিভ, আর আমার খালা মারা গেলেন আমেরিকায়, তার দাফন হলো। তো ওই দিনকার ঘটনা, বাচ্চাটা হওয়ার পরে, সে অনেক মোটাসোটা বাচ্চা হয়েছিল, 11 পাউন্ড বেবি। আমি কষ্ট ভুলে গিয়েছিলাম, সারা রাত ধরে খুব প্রচুর কষ্ট হয়েছিল। সকালবেলা তার মুখ দেখে, মাথা চুল ভর্তি মাথা, এত সুন্দর একটা বাচ্চা, মানে আমার আর কোনো দুঃখবোধ আর ছিলই না, বুঝতে পারি না যে কি হয়েছিল। তারপরে তো সারা বাড়ি আনন্দে মশগুল হয়ে গেল, অনেক মানুষ দাওয়াত খেলো, বাড়িতে কাচ্চি বিরিয়ানি রান্না হলো, আমার বাবা আসলেন, আমার শ্বশুর শাশুড়ি আসলো প্রচুর, সেই আনন্দের কথা ওইটাই বুকে নিয়ে আছি এখনো। আর মৃত্যুর দিনের কথা, আমি মৃত্যু সংবাদ তো পাইনি। আমাকে বলা হলো ফোন করে যে ভাইয়ার যেন কি হয়েছে, সেলিম ফোন করে বললো, আধা ঘন্টা 15 মিনিট আগে আমার হাজবেন্ড এসে উপরে উঠলেন এবং তখন খবরটা আসলো। তখন আমি বললাম তুমি না এখন আসলে, আবার কি হয়ে গেল? দৌড়ে তখনই নেমে গেলাম আমরা সবাই। তখন তো মারা গেছে কেউ বলে নাই, ঘর রুমে গেলাম, অসুস্থ দেখলাম, নিয়ে আসলাম, মেডিকেলে আসলাম, হলি ফ্যামিলিতে আসলাম প্রথম। হলি ফ্যামিলি দেখে না, ডাক্তার আসে না, আশ্চর্য, তারা সব দিক বন্ধ করে দিয়েছিল। আমারে বললো আমরা তো এখানে দেখতে পারবো না উনাকে। তখন আমি ধাক্কা মেরেছিলাম ডাক্তারকে, আমি যে, কেন দেখতে পারবেন, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা দেখো। বলে আপনারা উনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে। সত্যি বাইরে দেখি একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো, আমরা গিয়ে তাকে দরজা খুলে ওকে উঠালাম, আমরা উঠলাম।
আমি অক্সিজেন দিতে দিতে মুখে, আর আমার সারান তার পায়ে মালিশ করতে, পায়ের নিচে মাসাজ করতে করতে পা গরম করতেছে যাতে না মরে যায়। আমরা জানি না মারা গেছে। তারপর হোলি ফ্যামিলিতে নিলাম, সেখানেও কোনো নীরবতা, কেউ নাই। একটা হোলি ফ্যামিলি থেকে গেলাম মেডিকেলে, ঢাকা মেডিকেলের মধ্যে মানুষ রই রই হইচই করে, কিন্তু কেউ নাই সিটের মধ্যে, ডাক্তারও নাই ইমার্জেন্সিতে। ভিতরে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে টেনে আনলাম আমি, এসে কিন্তু না দেখেও বললো তিনি তো অনেক আগে মারা গেছেন। আমি তখন তাকে মেরেছিলাম, একটা থাপ্পড় মেরে আমি বলছিলাম কখন মারা গেল, আমি তো তোমাদের কাছে এখন আনলাম, তুমি এত লাগাও, বুকটা দেখো। তো বললো না দেখতে হবে না, উনি তো মারা গেছেন। তখন আমি বললাম আমার হাজবেন্ডকে এখানে হবে না, চলো উঠে নিয়ে যাও, চলো ওকে আমরা সিএমএইচে যাই। তখন ওই ডাক্তার বলে না আপনি তো ওনাকে নিতে পারবেন না, এখন ম্যাজিস্ট্রেটের ইয়ে লাগবে, পারমিশন লাগবে। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কিছু করার নাই। ওকে টেনে তারা ট্রলিটা বাইরে নিয়ে আসলো মেডিকেলের বারান্দায়। তখন আমি দৌড়ে গিয়ে বললাম আমাকে একটা চাদর দাও, আমার বাচ্চার ঠান্ডা লাগতেছে। বললো না এখন চাদর দেওয়া যাবে না, একটি সাদা কাপড়ও দেয় নাই। তখন আমার আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকা মুছলাম। আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে তারে ঢেকে রাখতে। 2-2.5 ঘন্টা আমার হাজবেন্ড চলে গেল ম্যাজিস্ট্রেটের কাছে, সাহান দৌড়াই নাকি চলে গেছে ভাবির কাছে বাসায়। তখন ওই যে স্বামীরা দৌড়াই পালাই গেল ওই সালমান স্বামীরার ইয়ের কাছে। যদি ওই দিন ওই সময়ে সারান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত, ঘর থেকে এগুলো বার হয়ে যেত। এই তো এটা মনে হয়। তারপরে জানলাম, মেডিকেলে গিয়ে জানলাম ইমন মারা গেছে। আমি কোনোদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল। আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে, মারা গেছে, না খুন হয়েছে, কি হয়েছে আমি জানতে পারবো? আমি জানি না। আমি সারাদিন পরে আমি গাড়িতে উঠে, তারা লাশটা সব নিয়ে গেল, নিজেরাই সব করে ফেললো। এফডিসির মানুষ এফডিসি তে নিয়ে গেল, জানাজা করলো, গোসল করাইলো, গাটা ঢেকে দিল। আবার লাশ পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেল। একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে, পিছনের গাড়িতে আমি, আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে। আমি শুনতে পাচ্ছিলাম ফোনে বলতেছে যে সালমান সুমন মারা গেছে। তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে, বলে না না হ্যাঁ হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি, সামনের গাড়িতে লাশ যাচ্ছে, আমি সিলেট যাচ্ছি, মানে ইন্ডিকেশন দিচ্ছে। আমি মনে হয় 4 বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে, এক বোতল করে আমি 4 বোতল পানি খেয়েছিলাম। তারপরে গেলাম আমরা সিলেটে, যাওয়ার পরে দেখলাম ওই সিলেটের বাড়িতে একটা লোক হাতে গোল্ডেন একটা ইয়ে পরা, তোমার এই গোল্ডেন পাঞ্জাবি, হাতে ঘড়ি, দামি দামি চেন টেন গলায়, দেখে মনে হচ্ছে অনেক প্রচুর বড় লোক মানুষ। আমার 3টার সময় গিয়ে পৌঁছেছি সিলেটে, প্রচুর মানুষ, বাড়ি ঘেরাও। এর মধ্যে ওই লোকটা কিন্তু তৎপর। আমার হঠাৎ মনে হলো যে লোকটা কে, তা আমি বললাম যে লোকটা কে, দেখো দেখো তো। তো পুলিশকে জানানো হলো, পালাই গেছে। তারপর কিছু লোক ছিল আরো 2-4 জন সঙ্গে, আমরা চিনি না। আমার ভাই ওদেরকে হোটেলে রাখছে, পরে সকালে দেখা গেল হোটেল ছেড়ে ওরা চলে গেছে, পালাই গেছে। এই হলো মৃত্যুর দিনের ঘটনা।